আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাই, আমার ক্লাসের সবাই তার বাবার হাত ধরে পরীক্ষা দিতে গিয়েছিল, কিন্তু আমার একা যেতে হয়েছে কারণ আমি আমার মাকেও পাশে পাইনি। আমার মার সংসার চালানোর তাগিদে তার অফিস, তার স্কুল, আমার আম্মু তখন স্কুলে জব করতো, আমার আম্মু আমাকে নিয়ে যেতে পারেনি। আমি যখন এসএসসি তে গোল্ডেন পেয়েছিলাম, আমি আমার সেই রেজাল্ট প্রকাশের আনন্দটুকু উপভোগ করতে পারিনি, কারণ আমার পাশে আমার বাবা ছিল না। আমি আমার বাবার সন্ধান জানতে চাই, আমার বাবার সাথে কি করা হয়েছে। আমি এমন এক হতভাগা সন্তান যে নামাজে বসে আমার বাবার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারি না। আমি একবার বলি যে আল্লাহ, আমার বাবা যেখানেই থাকুক আমার বাবাকে ফিরিয়ে আনো। আবার আশেপাশের মানুষের কথা মনে হয়, তারা যখন বলে যে আরে এতদিন এত বছর হয়ে গিয়েছে, নিয়ে গিয়েছে, এখনো কি বাঁচিয়ে রাখছে, মেরে ফেলছে কবে। এজন্য আমি আমার বাবার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারি না। আমি চাই আমার বাবার সন্ধান দেওয়া হোক, আমি যেন আমার বাবার জন্য অন্তত নিশ্চিন্তে দোয়া করতে পারি। আমি টিউশনি করি এখন। টিউশনি করেন, মানবেতর জীবনযাপন করছেন। অবশ্যই, যেখানে বাংলাদেশের অর্থনীতিকে এবং তলানিতে একজন পুরুষ মানুষ সংসার চালাইতে পারে না তার উপার্জন দিয়ে, সেখানে আমি একজন মহিলা মানুষ, আমাকে রান্না করতে হয়, আমার বাচ্চা লালন পালন করতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আমাকে টিউশনি করতে হয়। তারপরে সবচেয়ে বড় পেইন হইলো আমার কষ্ট, আমার যন্ত্রণা, এটা তো আমাকে বহন করতে হয়। বলেন তাহলে আমাদের লড়াইটা ছিল তিনজনের আপ্রাণ চেষ্টা, কিন্তু আমার ছেলে যখন দাঁড়িয়েছে তখন বাংলাদেশ দাঁড়িয়েছে। আমি 5ই আগস্টে ডিজিএফআই গিয়েছি, আমি এট এ টাইম 3বার গিয়েছি, আমি কোথাও কোনো সদুত্তর পাইনি। ও এখানকার তদন্ত কমিশনের সভাপতি বলছিলেন যে ডিজিএফআই এর এখানে গাফলতি আছে, ওনারা সেরকম ভাবে আমাদেরকে সহায়তা করছে না। এখানে ডিজিএফআই আইনাগরে অনেকগুলো মানুষ ছিল, রাতারাতি ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত কোনো সাংবাদিক বলেন, সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে বা বিভিন্ন প্রশাসন থেকে কোথাও কোনো আজ পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি যে ব্যক্তিগুলা কোথায় আছে। কোন জাতি জানতে চেয়েছে এই লোকগুলা কোথায় আছে, বলেন 5 মাস পেরিয়ে 6 মাস চলতেছে, এখন পর্যন্ত। আমি খুবই আশাহত। আমি মনে করি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, ওনার যমুনায় আমি গিয়েছিলাম মায়ের ডাকে পক্ষ থেকে, আমি প্রতিটা ছেলের জন্য, আমাদের প্রতিটা এই যে সন্তানের জন্য যে রক্তকরণ আমাদের ভিতরে এখনো হচ্ছে, আমি একজন মা হিসাবে আমি প্রতিটা শহীদ পরিবারের আমি দুঃখ প্রকাশ করছি এবং ওদের জন্য আমি সমবেদনা প্রকাশ করছি। আন্তর্জাতিক ফেলানি হত্যা দিবস, আপনারা জানেন, বর্ডার কিলিং, ফেলানিকে 2011 সালে হত্যা করে তার কাটার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এগুলা দেখে আমাদের ভিতরে রক্তকরণ হয়। আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ফেলানির মা বাবা এখন পর্যন্ত এই হত্যার কোনো সুরাহা করতে পারেনি। আপনারা জানেন 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত বর্ডার কিলিং শুরু হয়েছে। এই সরকার কোনো উদ্যোগ নেয়নি, কোনো সরকারও নেয়নি, বর্ডার কিলিং বন্ধ করতে পারেনি। বাংলাদেশে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিটিং করছে তখনও বর্ডার কিলিং হয়েছে। আমার প্রশ্ন, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং চলে সেই দিনটা কি বর্ডার কিলিং বন্ধ থাকতে পারে না? এই সরকারের কাছে আমার অনুরোধ, বর্ডার কিলিং যেন বন্ধ করে, গুমের একটা সুষ্ঠু তদন্ত করে, আমার প্রিয়জনের সাথে কি করা হয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত, একটা তথ্য আমাদের কাছে দেওয়া হোক। আমরা অপেক্ষার ইতি টানতে চাই। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে হতাশার একটা থালা ধরিয়ে দিয়েছে। আমি এখনো জানি না 5 মাস পেরিয়ে আমি বিচারটুকু পাবো কিনা। বিচার বিভাগও একটা দায়বদ্ধতার মধ্যে আছে, তদন্ত কমিশনকে একটা নির্দিষ্ট দায়বদ্ধতা দেওয়া হয়েছে, আর বাইরে তোমরা যেতে পারবা না। কেন একটা আয়নাগরের সন্ধান কেন দিবে? আমি তো আয়নাগরের সন্ধান চাই না। আমি চাই আমার ব্যক্তি, আমার প্রিয়জন কোথায়, আমি তার সন্ধান চাই। আমি আয়নাগর সম্পর্কে তো জানতে চাই না। আর আয়নাগর কোথায়? এই আয়নাগর গুলাতে কেন যাইতে পারেনি বলেন? কেন রেজিস্টার দেওয়া হয়েছে তোমরা এই পর্যন্ত যেতে পারবা, আর যেতে পারবা না? এখনো তো আপনার দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেল গুলো আছে, এখনো রাঙ্গামাটি বলেন, বান্দরবন বলেন, এখন বিভিন্ন সীমানায় অনেকগুলো আয়নাগর আছে, এগুলা সন্ধান করতে দেওয়া হচ্ছে না এখনো তদন্ত কমিশনকে। আপনারা জানেন তদন্ত কমিশন একটা প্রেস দিয়েছে বিভিন্ন ধরনের তথ্যের মাধ্যমে, সেখানে 8 থেকে 10 পৃষ্ঠা এখানে অপ্রকাশিত। কেন সেটা অপ্রকাশিত থাকবে বলেন? জাতির সামনে কেন প্রকাশ করা হবে না? সেই 8-10 পৃষ্ঠা কি আছে সেটা আমি গুম পরিবারের পক্ষ থেকে জানতে চাই। এই সরকার জবাব দিতে হবে, এই সরকার বলতে হবে গুমের সুরাহা কবে করবে। আমরা কি মরে গেলে করবে? অনেক মা বাবা মারা গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি কি দেখে যেতে পারবো না আমার স্বামী আছে কি নাই? এই তথ্যটুকু কি এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে না বলেন? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা 6 মাস ধরে একটা মানবতার জীবন যাপন করছি, ব্যাংকটা পর্যন্ত সুরাহা করতে পারিনি। ওনাদের দায়বদ্ধতা কোথায়? আমার প্রশ্ন হইলো, এই সরকারের দায়বদ্ধতা কোথায়? সেনা প্রধানের দায়বদ্ধতা কোথায়? আপনারা সাংবাদিক, আপনারা এই প্রশ্নের উত্তরগুলা খুঁজে বের করবেন। বাসায় খাওয়ার উদ্দেশ্যে বের হয় দুপুর আনুমানিক 2:30টায়, সেখান থেকে তাকে র্যাব দ্বারা গুম করা হয়। আমি সাথে সাথে সিসি ফুটেজ আমি চেক করাইছি, পুরো এলাকা সিসি ফুটেজ ব্ল্যাঙ্ক ছিল 2 ঘন্টা। আমি সাথে সাথে থানায় গিয়েছি, র্যাবের বিরুদ্ধে ওনারা কোনো জিডি নেয়নি, সাধারণ ডায়েরি নিয়েছে। আমি প্রতিটা মানে আপনার স্বামীকে র্যাব গুম করেছে এটা 100% নিশ্চিত? হ্যাঁ, আমি 100% নিশ্চিত। আমি 6 মাস পর্যন্ত আমার কাছে বিভিন্ন তথ্য ছিল, র্যাবের কোথায় নেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে, বিভিন্ন তথ্য সিউর মাধ্যমে আমি জানতে পারছি।
এবং আমার হাজবেন্ডের 4টা মোবাইল নাম্বার র‍্যাব 4 এর কাছে যায় বন্ধ হয়েছে। আমাদের 700-র উপরে অধিকারের অনুযায়ী এখন 1600 অ্যাপ্লিকেশন জমা পড়ছে কমিশনে, কই একটা মানুষকে তো বের করে দিতে পারিনি। তাহলে কিসের কমিশন গঠন করা হয়েছে? কিসের কমিশন? আমার প্রশ্ন হলো কিসের কমিশন গঠন করা হয়েছে? একটা লোকের সন্ধান পর্যন্ত এখন দেওয়া হলো না। আমাদের আবার বিচারের আওতায় যায়, আবার বছরের পর বিচারের আমাদের যায় আবার ওই যে ধর্ণা দিতে হবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যায়। কেন সেটা বলেন আপনারা? আমরা কত ঘুরবো বলেন? আমাদের তো একটা জীবন আছে। আপনি আমাদের বলতে চাচ্ছেন প্রিয়জন র‍্যাব হারিয়েছে। 4 আপনার স্বামীকে গুম করেছে, এই তো জি, কথাটা। জি। তো র‍্যাব 4 এ যেহেতু আপনার 4টা নাম্বার, আপনার স্বামীর 4টা নাম্বার বন্ধ হয়েছে, জি, দেন র‍্যাব 4 এ তখন তৎকালীন 19 সালে যারা কর্মরত জি, ছিলেন জি। তারা যদি উদ্যোগী হন তাহলে তো তাদের অবশ্যই ওই সময় যদি আমাকে ডিসি এবং ওসি আমার থানা শাহ থানার এবং যদি র্যাবের কর্মকর্তা যে ওখানে র‍্যাব 4 এর যে উনি দায়িত্বে ছিলেন, উনি যদি আমাকে সহায়তা করতো, আমি তখনই আমার হাজবেন্ডকে ফিরে পেতাম। মানে এখনো ফিরে পাওয়ার ওয়ে হলো যে র‍্যাব 4 এ 19 সালে যারা কর্মরত ওনাদের ছিলেন কাছে সমস্ত, তাদেরকে হ্যাঁ, যদি জিজ্ঞেস করা যায় অবশ্যই, তাহলে আপনার স্বামীকে আপনি ফেরত পেতে অবশ্যই, পারেন। অবশ্যই আমি ফেরত পেতে পারি। আপনার আমার বাবা ইসমাইল হোসেন বাতেন 2019 সালের 19শে জুন মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন অফিস থেকে র‍্যাব কর্তৃক গুম হন। আমার বাবা গুম হওয়ার 6 বছর ধরে আমরা এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমার বাবার সন্ধানে না গিয়েছি। দিনের পর দিন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি আমার বাবার সন্ধানে, কিন্তু আমার বাবার সন্ধান পাইনি আমরা কোনোভাবে। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম স্বৈরাচার পতনের ফলে এতগুলো প্রাণের বিনিময়ে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ হয়তো আমরা পেয়েছি। এবার হয়তো আমরা আমাদের গুম হওয়া সন্তানদের সন্ধান অন্তত জানতে পারবো, তাদের সাথে কি করা হয়েছিল, আদৌ তারা বেঁচে আছেন নাকি তাদেরকে মেরে ফেলা হয়েছে। কিন্তু এত বছর পরেও, এত সংগ্রামের পরেও আমরা 6 বছর পরেও জানতে পারিনি আমার বাবার সাথে কি করা হয়েছে, আমার বাবা জীবিত নাকি মৃত সেটাই আমরা জানতে পারিনি। আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনি গুম হওয়া প্রত্যেকটি মানুষের সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, যেন আমরা জানতে পারি যে আমার বাবার সন্ধান কি, সে জীবিত নাকি মৃত। আমি আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। আমার ভাই যখন আমাকে জিজ্ঞেস করে যে আপু আমার বাবা বেঁচে আছে কিনা, আমি বলতে পারি না তাকে, আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি চাই আমার বাবা সহ গুম হওয়া সকল ব্যক্তিদের সন্ধান তার পরিবারের কাছে দেওয়া হোক, সুষ্ঠু তদন্ত হোক, আমরা বিচার প্রত্যাশী। আসসালামু আলাইকুম। আমি টিউশনি করি এখন। টিউশনি করেন, জি। মানবেতর জীবনযাপন করছেন। অবশ্যই, যেখানে বাংলাদেশের অর্থনীতিকে এবং তলানিতে একজন পুরুষ মানুষ সংসার চালাইতে পারে না তার উপার্জন দিয়ে, সেখানে আমি একজন মহিলা মানুষ, আমাকে রান্না করতে হয়, আমার বাচ্চা লালন পালন করতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আমাকে টিউশনি করতে হয়, তারপরে সবচেয়ে বড় পেইন হইলো আমার কষ্ট, আমার যন্ত্রণা, এটা তো আমাকে বহন করতে হয় বলেন। তাহলে আমরা ঠিক একটা গুম পরিবারের সম্মুখীন হয়েছি। আমরা এখান থেকে জাতীয় শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে যে কথাটি আজকে ফেলানি দিবসে বলতে চাই স্পষ্ট, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অনতিবিলম্বে এই গুমের সুষ্ঠু তদন্ত করে তার বাবাকে তাদের কাছে ফিরিয়ে দিবেন, তার স্বামীকে তাদের কাছে ফিরিয়ে দেবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে